আজকের গল্প অপালা। রচনা সুবর্ণ বসু। গল্প পাঠ অরুময় চক্রবর্তী। গল্প অপালা। অপালা আমাকে এতখানি প্রশংসা এনে দেবে ভাবিনি। এই তো আমার সামনেই 40-42 জোড়া মুগ্ধ চোখের দৃষ্টিতে যেন স্নান করছে অপালা। তার পশ্চাৎপটের সবুজে নানা অনুপানে ও অনুপাতে মিশে আছে জলপাই, শ্যাওলা, সমুদ্র এবং পাতিলেবুর রং। দুপাশের প্রাগৈতিহাসিক ধূসর বাদামি বৃক্ষরাজি, পেছনের অরণ্যানী এবং তলায় সফেন সমুদ্র পরস্পরের সঙ্গে মিশে একাকার। মাঝের শূন্যতা জুড়ে অপালা। আশ্চর্য মৃদু এক মায়াবী আলোয় তার মুখমণ্ডল স্নিগ্ধোজ্জ্বল, তার চোখ দুটিতে গভীর প্রশান্তি, মৃদুবদ্ধ ওষ্ঠাধরে পরিতৃপ্তি, দুহাত প্রসারিত, রক্তাভ করতল, চাঁপার কলির মতো আঙুলের নির্দেশ মুদ্রা, তার গঙ্গাজল রঙা শাড়ির লাল পাড়, পায়ের আলতা, কপালের এবং সিঁথির সিঁদুরের লাল যেন কলন্ত এবং ব্যাপনরত। একটি নির্দিষ্ট গতিতে সমসত্ব প্রক্ষেপে সমস্ত লাল মিশে যাচ্ছে চারপাশের সবুজের সঙ্গে, যেন অদৃশ্য এক বর্ষণে ধুয়ে যাচ্ছে তার সমস্ত ইয়তি চিহ্ন। বৃক্ষলতার এক নৈসর্গিক উদ্বন্ধনে সে ঝুলন্ত। তার আর কষ্ট নেই, কাউকে কৈফিয়ত দেওয়ার নেই, কিছু পাওয়ার নেই। এই আমার অপালা, অয়েল অন ক্যানভাস, 5 ফুট বাই 3.5 ফুট। আমি অরণি মিত্র, বয়স 32। আমি একজন প্রতিশ্রুতিমান উঠতি চিত্রকর। এই মুহূর্তে আমি একাডেমি অফ ফাইন আর্টসে আমার একক প্রদর্শনীর উদ্বোধনে। এখানে আরও 24টি নানা মাপের তৈলচিত্রের সঙ্গে রয়েছে অপালাও। ওটা বিক্রির জন্যে নয়। এখন আমাকে এই এক্সিবিশন নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে হবে। গত বছর লন্ডনে একটা আর্ট ওয়ার্কশপে যোগ দিতে গিয়েছিলাম। সেখানে টেট ব্রিটেন আর্ট মিউজিয়ামের গ্যালারিতে প্রথম স্যার জন এভারেট মিলিয়ার আঁকা ওফেলিয়া ছবিটি দেখা। সেখান থেকেই অপালা আঁকার অনুপ্রেরণা। এই ছবি স্যার জনের প্রতি আমার শ্রদ্ধার খুব বটে। এই বক্তব্যটুকু পড়ি আমি দাঁড়িয়ে প্রেসকে বলার জন্য। ঘটনার পেছনের আসল ঘটনা আরও এক যুগ আগের। সে অতীত না থাকলে ওফেলিয়া এভাবে ঝাঁকিয়ে দিতে পারত না। এই ছবিটি প্রথমবার সামনে থেকে দেখে মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম। এই ছবি যাঁরা দেখেছেন তারা জানেন, ছবিটিতে শেক্সপিয়ারের নাটক হ্যামলেটের চরিত্র ওফেলিয়া ডেনমার্কের গভীর এক অরণ্যের মাঝে গান গাইতে গাইতে জলে ডুবে যাচ্ছে। তার চোখ দুটি বন্ধ। তাকে দেখলে দুহাত ছড়িয়ে জলে ভেসে ওঠা এক মৃতা রমণী বলে মনে হয়। ছবিটি দেখা মাত্রই আমার চোখের সামনে এক যুগ আগের সমস্ত ঘটনা সিনেমার ছবির মতো ভেসে ওঠে। তখন আমি 19। উত্তর কলকাতার হরিঘোষ স্ট্রিট ধরে খানিক এগিয়ে ডান দিকে মসজিদ বাড়ি স্ট্রিট। এই রাস্তায় বাঁ দিকে বড় ফটক, দুদিকে থামের মাথায় সিংহওয়ালা বাড়িটাই সিংহী বাড়ি। সেখানেই মিন্টিকে টিউশনি পড়াতে যেতাম। মসজিদ বাড়ি স্ট্রিট পরপর দুবার চুলের কাঁটার মতো ভাঁজ খেয়ে যে রাস্তাটায় গিয়ে পড়েছে তার নাম ঈশ্বর মিত্র লেন। সেখানে আমি থাকতাম। আশপাশের পাড়ায় থাকতো আমার ছোটোবেলার বন্ধু বোতাম, প্যাটন, ডাবু, ডন্টা, পুটাইরা। ওদের মধ্যে হরিঘোষ স্ট্রিটের বোতাম আমার চেয়ে বছরখানেকের ছোট হলেও ওর সঙ্গেই আমার জমতো বেশি। সিংহী বাড়ির ব্যাপারটাই ছিল আলাদা। ভেতরে মার্বেল পাথরের পরী, ভাঙা ফোয়ারা, রাধা বিনোদের মন্দির, সামনে টানা নাট মন্দির, বিশাল মোটা থাম, কড়িবর্গায় ধবধবে নতুন পায়রার ঝাঁক। চোখ ফেরানোই যেত না। তখন ক্লাস 5-এর মিন্টিকে অঙ্ক কষাতে যেতাম। মিন্টি ও বাড়ির বড় ছেলে রঞ্জয় সিংহীর ছোট মেয়ে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছিলাম বলে এলাকায় পরিচিতি ছিল। সেখান থেকেই গল্পের শুরু। মিন্টির মাই রোজ চা দিয়ে যেত। একদিন উনি ছিলেন না। সেদিন মিন্টির কাকিমা, যাকে আমরা অপু বৌদি বলে চিনতাম, উনি চা দিতে এলেন, দেখলেন এবং জয় করলেন। অপু বৌদি রঞ্জয়দার ছোট ভাই দুর্জয়ের বউ। তার টানা টানা চোখ, পানির মতো মুখ, পুরন্ত ঠোঁট, লম্বাটে দাঁত আমায় একেবারে পেড়ে ফেলল। আমি দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে অপু বৌদির প্রেমে পড়ে গেলাম। তখন বসন্তকাল। মেন্টির অ্যানুয়াল হয়ে ছুটি পড়ে গিয়েছে। তবু নতুন ক্লাসের পড়া আগাম এগিয়ে রাখার অছিলায় মাঝে মাঝেই দুপুরে হানা দিতাম। তারপর এমন হলো, মিন্টিকে কাটিয়ে সোজা বৌদির সঙ্গেই দেখা করতাম।
ছাদে, নাচঘরে, বাগানে, বারমহলের পেছনে অত বড় বাড়িতে জায়গার তো অভাব ছিল না। আমাদের প্রেম হলো, প্রেম গভীর হলো। সেই আমার প্রথম সত্যিকারের প্রেম। ফাঁকতালে শোয়ার কোনো উদ্দেশ্য আমার ছিল না, শুইও নি। কিন্তু অপু বৌদি যেন দিন দিন কেমন শরীরই হয়ে উঠতে চাইছিল। খালি বিছানার দিকে যাওয়ার ইঙ্গিত। বৌদির আঁচল খসে পড়লেই দেখা যেত বুকের ওপরের দুটো হুক খোলা। কথা বলতে বলতে গায়ের কাছে ঘেঁষে আসা, কানের কাছে মুখ নিয়ে এসে কানের লতি ছুঁয়ে দেওয়া, এমন আরও কত কি। আমি সাড়া না দিলে অভিমান করে বলতো, তুমি আমায় ভালোবাসো না? না, আমার কিন্তু অনেক ঘুমের ওষুধ জমানো আছে জানো। বলতে বলতে ঠোঁট ফুলে উঠতো অপু বৌদির। আমার অস্বস্তি হতো। আমি তো লুকিয়ে মধু খেতে যাইনি, আমার তো শরীর বিষয়ক তাড়া ছিল না কোনো। আমি তো জানতাম অপু বৌদি তার স্বামীকে ভালোবাসে না। সে একদিন আমার সঙ্গে পালাবে আর ডিভোর্স করবে তার স্বামী দুর্জয় সিংহীকে। আমি কেন লুকিয়ে চুরিয়ে শরীর পাওয়ার লোভ করতে যাব? কিন্তু আমার প্রতিরোধ টিকছিল না। একদিন দুপুর, বসন্তে রোদে হাওয়ায় গোপন ফিসফাস। কদিন পরেই দোল। সিংহী বাড়িতে রাধা বিনোদ প্রতিষ্ঠার 150 বছর পূর্তি উৎসব। বাড়িতে ভাড়া বেঁধে মিস্ত্রিরা কাজ করছে, বাড়ি রং হচ্ছে। বাড়ির লোক কেউ নেই, সকলেই নানা আয়োজনে এদিক সেদিক গিয়েছে। সেই দুপুরে বুঝলাম অপু বৌদিকে আটকানো যাবে না। দামি গোলাপ আতর আর বেনারসি জর্দার গন্ধ নিয়ে অজগরের মতো সাপড়ে ধরে আমাকে সে তার দোতলায় শোয়ার ঘরের বিছানায় নিয়ে গিয়ে তুলল। আমার মনটা আরও আড় হয়ে উঠল। অন্যের বিছানায় কেন আমি? কিন্তু আর পারছিলাম না। বাধা দেওয়ার মনটা অবশ হয়েও আসছিল। আর নিজের ভিতরে এক ঘুমন্ত বাঘের জেগে ওঠার টের পাচ্ছিলাম। নিজেকে নিয়তির হাতে ছেড়ে দিয়েছিলাম। বুঝেছিলাম যে আমার নিস্তার নেই। নিজের পোশাকের ভার কমিয়ে ধীরে ধীরে হালকা হচ্ছে অপু বৌদি। এমন সময় হঠাৎ বিছানার চাদরে আলো ছায়ার নকশা সামান্য বদলে গেল। চমকে জানালার বাইরে তাকেই অস্ফুটে চিৎকার করে গায়ের কাপড় টেনে নিজেকে সরিয়ে নিল অপু বৌদি। তাকে দেখলাম জানলার বাইরে লাগানো ভাড়ায় এক মাঝ বয়সী মিস্ত্রি হাতের কাজ থামিয়ে চিত্রার্পিতের মতো ঘরের ভেতরে তাকিয়ে আছে। তড়িতাহত মানুষের মতো ছিটকে বিছানা থেকে উঠে ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে সিংহী বাড়ি থেকে বেরিয়ে এলাম আমি। তখন আমার সব মোহ কেটে গিয়েছে। শুধু মনে হচ্ছে পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য আমার এলাকায় বেশ সুনাম আছে। আমি 4টে টিউশনি করি। আজকের কথা জানাজানি হওয়ার পর কি সেগুলো থাকবে? আমার ইচ্ছে করছিল নিজের গালে চড় মারতে। ভগবান, এ কী হলো? কাউকে কিছু বলতে না পেরে সারা রাত ওই এক কথা নিজের মনে বলে গেলাম। পেট ভালো নেই বলে রাতে খেলাম না। সারা রাত খিদে তেষ্টায় শুকিয়ে আসা শরীর নিয়ে বলে গেলাম, হ্যাঁ, একটা কিছু করো ঠাকুর। তারপর ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। আমার ধর্মপ্রাণ ঠাকুরদাদা বলতেন, তাকে তেমনভাবে ডাকতে পারলে অনেক অসম্ভব ঘটনাও ঘটে। বিশ্বাস না হয় জান টান লাগিয়ে ডেকে দেখ। আমার ডাকে কি হলো বুঝলাম না। সকালে উঠেই দুঃসংবাদ পেলাম, অপু বৌদি আত্মহত্যা করেছেন। হাত পা কাঠ হয়ে গেল। মনে হলো আমাকে যেভাবে চেয়েছিল সেভাবে পায়নি বলেই কি? আর ঘুমের ওষুধগুলো সত্যি ছিল তাহলে? প্রথমে মনে হলো পালিয়ে যাই, তারপর মনে হলো তাতে সন্দেহটা যেচে নিজের উপরে ডেকে আনা হবে। ভাবলাম যদি এ ব্যাপারে আদৌ যুক্ত না থাকতাম তাহলে কি করতাম? এমন একটা খবর শুনে ছুটে যেতাম নিশ্চয়ই। মনের ভেতর থেকে কে যেন সাহস জোগালো। গেলাম, দেখলাম অপু বৌদির মৃতদেহ স্নানঘরের বাথটবে চিত হয়ে আধ শোয়া, মাথার হাত দুটো বাইরে বেরিয়ে। শ্যাওলা ধরা বাথটব আর দেওয়ালে চতুর্দিক সবুজ, মাঝে যেন সবুজে মিশে শুয়ে আছে অপু বৌদি। তার মুখের অন্যবাসটা দেখা যাচ্ছে না। কপাল আর সিঁথির সিঁদুর জলে ধুয়ে গড়িয়ে নামছে নাক কাল বেয়ে। কেউ একটা লাল পাড় শাড়ি ওই বাথটবের উপরেই ঢাকা দিয়ে দিয়েছে। তখনও লাশ তোলা হয়নি। বাড়ির পুরুষেরা কাজে বেরিয়ে যাওয়ার পর এই ঘটনা। তাদের খবর পাঠানো হয়েছে, তারা এলে দেহ তোলা হবে। কয়েকজন গিয়েছে অভয় ঘোষ লেনের চেম্বার থেকে ফ্যামিলি ফিজিশিয়ান সুজিত ডাক্তারকে ডাকতে। পা দুটো ঠকঠক করে কাঁপছিল আমার। শুধু মনে হচ্ছিল অপু বৌদি এখনই মুখ তুলে চোখ ফেরাবে আমার দিকে। ভিজে সাদা হয়ে যাওয়া, সিঁদুর গোলে গড়িয়ে পড়া বান পাতার মতো সেই মুখ আমার অসহ্য ভয়ঙ্কর লাগছে। ছুটে বেরিয়ে গেলাম। সেই দৃশ্য তারপরও বহু রাত আমাকে শান্তিতে ঘুমোতে দেয়নি। সপ্তাহ গেল, মাস গেল, আরও কয়েক মাস গেল। অবাক হয়ে লক্ষ্য করলাম কোথাও আমার নাম কেউ করলো না। পাড়ার বন্ধুদের মধ্যে বোতামকে কখনো কিছু লুকোতাম না, কিন্তু এই ব্যাপারে ওকেও বিন্দু বিসর্গ জানালাম না। বছরখানেক পর বাবা রিটায়ার করলেন। আমাদের লেক টাউনে একটা ফ্ল্যাট ছিল। ঈশ্বর মিত্র লেনের বাড়ি বিক্রি করে দিয়ে ওখানে উঠে এলাম আমরা। নতুন পরিবেশে মনের অস্বস্তি কমল। ইংরেজি নিয়ে গ্র্যাজুয়েশন শেষ করে সরকারি আর্ট কলেজে ভর্তি হলাম।
অপু বৌদির মৃত্যু দৃশ্যটা চোখের সামনে জীবন্ত হয়ে উঠল প্রায় এক যুগ পর, যেদিন টেট মডার্ন আর্ট গ্যালারিতে ওফেলিয়ার ছবিটা দেখলাম। মাথা ঘুরে গেল, এ তো অপু বৌদির ছবি, হুবহু এক ভঙ্গি, এক মুখ, শুধু পোশাক আলাদা। সেদিন থেকেই মাথায় ঢুকলো এক অদ্ভুত খেয়াল, যে ছবি আমি গত এক যুগেও ভুলতে পারিনি, সে ছবি অন্য কেউ এঁকে ফেলবে কেন? আমাকেই আঁকতে হবে অন্যভাবে। তারপর সারা বছর ধরে অন্যান্য সমস্ত কাজের ফাঁকে ফাঁকে নানাভাবে ভাবনা চিন্তা চেষ্টা করার পর শেষ অবধি এই ছবি দাঁড়িয়েছে। স্যার জন এভারেট মিলিয়ার ওফেলিয়া আর আমার অপু দুজনের সম্মিলিত সংশ্লেষ আমার অপালা, অয়েল অন ক্যানভাস। গল্পটা এখানে শেষ হতে পারত, কিন্তু আজকের দিনটা আরও কিছু রেখেছিল আমার জন্যে। প্রদর্শনীর সময় শেষ হতেই হল থেকে বেরোচ্ছি, পাশ থেকে কেউ আলতো করে কাঁধে হাত দিল। একটু অবাক হয়ে তাকাতেই দেখি একজন বেশ দশাশই চেহারার স্যুট পরা ভদ্রলোক, ঠোঁটে চাপা হাসি। আমি প্রথমে হতভম্বকে দাঁড়িয়ে গিয়েছিলাম, তারপরই চমকে উঠে চেঁচিয়ে বললাম, আরে বোতাম, তুই এখানে? আমার সেই ছোটবেলার বন্ধু, হরিঘোষ স্ট্রিটের বোতাম। বছর 20 বয়সে ঈশ্বর মিত্র লেন ছেড়ে চলে আসার পর আর কারোর সঙ্গে যোগাযোগ ছিল না, রাখার আগ্রহও ছিল না তেমন। বোতামকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে একটা কফি শপে বসলাম। কাগজে আমার এক্সিবিশনের কথা পড়ে ও আমার সঙ্গে দেখা করতে এসেছে আজ। আড্ডায় উঠে এলো অনেক পুরনো কথা। কোল্ড কফি শেষ করে টিস্যু দিয়ে মুখ মুছে বোতাম বলেছিল, ইনসিডেন্টালি ওর অ্যাক্সিডেন্টালি তোর অপালার মুখটা অনেকটা আমাদের সিংহি বাড়ির ছোটো বউ অপরাজিতা মানে উপবৌদির মতো। 10 না 12 বছর আগে সুইসাইড করলো, মনে নেই তোর? ভুরু কুঁচকে সিলিংয়ের দিকে তাকিয়ে মনে করার অভিনয় করি, তুই কি তাহলে তার আগেই চলে গিয়েছিলি লেক টাউন? তাই হবে হয়তো। আমার অভিনয়ে বোতাম কনফিউজড, কিন্তু বলে চলল, আর বলিস না, খুব লুজ ছিল, ইয়ং ছেলে দেখলেই ঢলে পড়তো। ওদিকে ওর বর দুর্জয় সিংহে নাকি তেমন কিছু পারতো টারতো না, তাই তার উপসী বউ স্বীকার করে বেড়াতো। অভয় ঘোষ লেনের সুজিত ডাক্তার তো দুর্জয় সিংহের ছোটোবেলার বন্ধু, চপ করে এসে ডেথ সার্টিফিকেট দিয়ে তড়িঘড়ি শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দিল। পরে খবর বেরোলো মরার সময় অপু বৌদির পেটে 3 মাসের বাচ্চা ছিল। বাচ্চাটা কার জানিস? বোতামের কথাগুলো আমার গায়ে ছোঁচের মতো বিঁধছে, কিন্তু বোতাম চুপ করবে না। আমিও কি চাই বোতাম চুপ করুক? বাচ্চাটা সুজিত ডাক্তারেরই। শুনে দুর্জয়ী গলা টিপে বউটাকে মেরে ফেলে নিজের পরিবারের সম্মান বাঁচাতে ডাক্তারের কপালে বন্দুক ধরে ডেথ সার্টিফিকেট আদায় করে। বউটা নাকি অনেকের সঙ্গে শোয়ার এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, যাতে বাচ্চাটাকে অন্যের ঘাড়ে চাপানো যায়। তুই তো আর পুরনো পাড়ার সঙ্গে যোগাযোগই রাখলি না, রাখলে শুনতে পেতিস। বউটা মারা যাওয়ার আগে অনেক ওদের বাড়ি মেরামত হচ্ছিল, অনেক মিস্ত্রি কাজ করছিল। তাদের ভিতরে একজন নাকি অপু বৌদিকে একটা ছেলের সঙ্গে শোবার ঘরে দেখে ফেলে। ছেলেটার মুখটা সে দেখতে পায়নি, সেখান থেকে খবর লিক হয়। বৌদি মারা যেতে এই বাড়ি থেকে মিস্ত্রিগুলোকে বিদায় করে সিংহীরা। দুর্জয় সিংহী তাদের মুখ বন্ধ করেছিল, ভয় দেখি না টাকা পয়সা দিয়ে, তা অবশ্য জানা নেই। বুকের ভেতর অবিরাম ঢেউয়ের ধাক্কায় পাড় ভাঙার আওয়াজ পাচ্ছি আমি, কিন্তু পাকা জোয়ারির মতোই আমার মুখের একটা রেখাও কাঁপল না। শুধু গত 12-13 বছর ধরে যে ভার বয়ে এসেছি, সে ভার হালকা হলো নাকি আরও ভারী হয়ে উঠল, কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। শুনলেন সুবর্ণ বসুর গল্প অপালা। গল্প পাঠে আমি অরুময় চক্রবর্তী।